মনে থাকে ছোট্ট একটা রিমাইন্ড দিয়ে আসি, আপনারা দেখতে থাকুন। আমাদের ষষ্ঠ ক্লাসে আমরা কি পড়িয়েছিলাম সেটা হচ্ছে টেন্স পড়িয়েছিলাম, প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স আমরা কিভাবে তৈরি করব। তো এখানে আমরা একবার শুরুতে তিনটা টেন্সের কথা দিয়েছি, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল টেন্স, ফার্স্ট সিম্পল টেন্স এবং ফিউচার সিম্পল টেন্স। কিভাবে আমরা বলবো আই গো আমি যাই, আই ডোন্ট গো আমি যাই না, ডু আই গো আমি কি যাই, ডোন্ট আই গো আমি কি যাই না, হোয়াই ডু আই গো আমি কেন যাই, হোয়াই ডোন্ট আই গো আমি কেন যাই না। এই যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তো এখানে প্রত্যেকটা সেন্টেন্সকে স্বাভাবিকভাবে বলা হয়েছে এবং প্রশ্নবোধক করে বলা হয়েছে এবং নেগেটিভ করে বলা হয়েছে। ঠিক আছে? তো আমরা এগুলা অবশ্য ক্লাসে পড়েছি, নতুন করে জানার কোনো কিছুই নেই। তারপরে আমরা ফার্স্ট টেন্স আমরা পড়েছিলাম আই খেম আমি এসেছিলাম, আই খেম। দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? না, দেখা যাচ্ছে। আমি তো মানে আমার 10ম ক্লাস আজ প্রথম। আমি তো আগের ক্লাসগুলো করিনি। তো বলতে চাইছিলাম আমি ইউটিউবে দেখে নিব বাকি ক্লাসগুলো। তো এগুলো যদি পিডিএফ গুলো দিতেন শুরু ক্লাস থেকে তো একটু ভালো হতো। আপনি যদি আমাদের গ্রুপে অ্যাক্টিভ থাকেন, আমি কিন্তু প্রতিটা ক্লাসের প্রতিটা অ্যাসাইনমেন্ট আমি গ্রুপে দিয়ে দেই। সবাই পায়। আপনি একটু কষ্ট করে গ্রুপের মিডিয়াতে খুঁজবেন। সবগুলো অ্যাসাইনমেন্ট, সবগুলো হোমওয়ার্ক সেখানে আপনি পেয়ে যাবেন খুব সহজে। জি, ঠিক আছে, দেখবো। আর তারপরে যদি আপনার খুঁজতে কষ্ট হয় আমাকে নক দিবেন, আমি ইনশাআল্লাহ আপনাকে পার্সোনালি দিয়ে দিব। ঠিক আছে? জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা এখানে ফার্স্ট টেন্স পড়েছিলাম আই কেম আমি এসেছিলাম, আই ডিডন্ট কেম আমি আসি নাই, ডিড আই কাম আমি কি এসেছিলাম, ডিডন্ট আই কাম আমি কি আসি নাই, হোয়াই ডিড আই কাম আমি কেন এসেছিলাম, হোয়াই ডিডন্ট আই কাম আমি কেন আসিনি। তো আমরা ফিউচারও পড়েছিলাম ঠিক একইভাবে, আই উইল প্র্যাকটিস আমি অনুশীলন করব, আই ওয়ন্ট প্র্যাকটিস আমি অনুশীলন করব না, উইল আই প্র্যাকটিস আমি কি অনুশীলন করব, ওয়ন্ট আই প্র্যাকটিস আমি কি অনুশীলন করব না, হোয়াই উইল আই প্র্যাকটিস আমি কেন অনুশীলন করব, হোয়াই ওয়ন্ট আই প্র্যাকটিস আমি কেন অনুশীলন করব না। এরপরে আমরা কি করেছিলাম, ডেইলি কনভারসেশন আমরা কিভাবে এই একজন মানুষের সাথে পরিচিত সাক্ষাৎকার করব সেইটুকু এখানে প্রায় 30টা কোশ্চেন আমরা দিলাম। যে একজন মানুষকে আমরা জিজ্ঞাসা করবো, ভাই আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, আপনি কি করেন, আপনার বাবা কি করে, আপনি কত টাকা ইনকাম করেন, আপনি কোথায় থাকেন, আপনার ছেলে মেয়ে কয়জন, আপনি বিয়ে করেছেন কিনা, মানে এভরিথিং একটা মানুষের সাথে স্বাভাবিক জীবনের প্রথমে পরিচয় হতে গেলে যা যা প্রশ্ন করা দরকার, প্রায় আমরা এখানে 30টা কোশ্চেন দিলাম। তো 30টা কোশ্চেনে যা যা প্রশ্ন করা দরকার আমরা সেইটুকু এখানে শিখেছিলাম। তো এরপরে পরের ক্লাসে আমরা কি শিখেছিলাম, পরের ক্লাসে আমরা শিখেছিলাম এই টেন্স দিয়ে কিভাবে আমরা একটা বাক্য তৈরি, একটা ডেইলি রুটিন তৈরি করা যায়। টেন্স দিয়ে আমরা তৈরি করে ফেলেছি। আপনাদেরকে দেখাচ্ছি টেন্স দিয়ে আমরা কিভাবে টেন্স দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করে ফেলেছি, জীবনের রুটিন তৈরি করে ফেলেছি সেটুকু আপনাদেরকে এখানে দেখাচ্ছি। সর্বপ্রথম 1 নাম্বার থেকে দেখেন, শুরু করেন এখান থেকে। I usually get up early in the morning আমি সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। এগুলা কোন টেন্সে পড়ছে, সবগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে পড়ছে। এই পুরা পুরা ইয়াটা রুটিনটা, ডেইলি রুটিনটা সাজানো হয়েছে শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে। তো আপনার শুরু থেকে জি, কিছু বলতে চান? আচ্ছা, I usually get up early in the morning আমি সাধারণত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। I make my bed আমি আমার বিছানা গোছাই। I brush my teeth আমি আমার দাঁত পরিষ্কার করি। I wash my face আমি আমার মুখ ধৌত করি। I do ablution আমি ওযু করি। I pray ফজর আমি ফজরের নামাজ পড়ি। I recite the holy Quran আমি কোরআন তেলাওয়াত করি। I take a cup of tea or coffee আমি 1 কাপ চা অথবা কফি গ্রহণ করি বা নেই। I use mobile phone আমি মোবাইল ফোন ব্যবহার করি। I take breakfast আমি নাস্তা করি। I take breakfast with my family at 9 AM আমি আমার পরিবারের সঙ্গে সকাল 9টায় নাস্তা করি। I change my dress আমি আমার কাপড় পরিবর্তন করি। I wear my madrasa uniform আমি আমার মাদ্রাসার পোশাক পরিধান করি। I go to madrasa with my friend at 10 AM আমি 10টায় আমার বন্ধুর সঙ্গে মাদ্রাসায় যাই। We go to madrasa by bus আমরা বাসে করে মাদ্রাসায় যাই। I start I stay at madrasa about 4 hours আমি প্রায় 4 ঘন্টা মাদ্রাসায় অবস্থান করি। I pray জোহর আমি জোহরের নামাজ পড়ি। I have lunch at 2 PM আমি দুপুরের 2টায় আমার দুপুরের খাবার খাই। I return home at 3 PM বেলা 3টায় আমি আমার বাসায় ফিরে আসি। I change my madrasa dress আমি আমার মাদ্রাসার পোশাক পরিবর্তন করি। I take a bath আমি গোসল করি। I pray আসর আমি আসর নামাজ পড়ি।
I go to outside with my friend. আমি আমার বন্ধুর সঙ্গে বাইরে যাই। I usually play cricket in the afternoon. আমি সাধারণত বিকেলে ফুটবল খেলি, ক্রিকেট খেলি। সরি, এখানে ফুটবলের জায়গায় ক্রিকেট হবে। ক্রিকেট খেলি। I return home at 6 p.m. 6টায় আমি আবার বাসায় ফিরে আসি। I pray মাগরিব। আমি মাগরিবের নামাজ পড়ি। I start studying at 7 p.m. আমি 7টায় পড়া শুরু করি পুনরায়। I pray এশা। আমি এশার নামাজ পড়ি। I start I start I study till 10 p.m. আমি 10টা পর্যন্ত পড়াশোনা করি। I take dinner with my family member. আমি আমার পরিবারের সঙ্গে রাতের খাবার খাই। I take medicine. আমি ওষুধ গ্রহণ করি বা ওষুধ খাই। I go to sleeping at 11:30 p.m. রাত 11:30টায় আমি ঘুমাতে যাই। তো এই গেল কিভাবে প্রেজেন্ট টেন্সকে ব্যবহার করা অথবা টেন্সকে ব্যবহার করে আপনার দৈনন্দিন রুটিনকে সাজাবেন। এটুকু কিন্তু আমরা আগে ক্লাসে পড়ে ফেলেছি। তারপর আজকে একটু রিভাইজ করে দিচ্ছি, কারণ মাঝখান দিয়ে অনেকটুকু গ্যাপ পড়ে গেছে, যার কারণে ভুলে যাওয়া এটাই স্বাভাবিক। তারপর আমি একটু তাড়াতাড়ি রিভাইজ করে দিচ্ছি যাতে করে আপনাদের মনে চলে আসে এবং সামনের ক্লাসটা বুঝতে সহজ হয়। আচ্ছা, তো এখানে গত 7 নাম্বার ক্লাসে আমরা দেখিয়েছিলাম আমরা সেখানে দেখিয়েছিলাম প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স এবং ফিউচার টেন্স, সিম্পল টেন্সগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তো আমরা বলেছিলাম যে আমরা সকল টেন্স ব্যবহার করব না। আমরা যে সমস্ত টেন্সগুলো দৈনন্দিন কথোপকথনে বেশি ব্যবহার হয় আমরা সেগুলো একমাত্র পড়াশোনা করব, সেগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো আমি বলেছিলাম যে আমি 6টা টেন্স আপনাদেরকে শেখাবো, বাকি মোট 12টা টেন্স আছে, বাকি 6টা শেখার দরকার নাই। বাকি 6টা আপনার হাজার কথা বলার পরে হয়তো একটা দুইটা ব্যবহার হয়, সেটুকু আমরা শিখবো না। আমরা যেটুকু ব্যবহার হয় সবচেয়ে বেশি সেগুলো আমরা আগে শিখবো ইনশাআল্লাহ। তো আমি বলেছিলাম যে প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, সিম্পল তিনটাই বেশি ব্যবহার হয়। তারপরে হচ্ছে প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলো ব্যবহার, পারফেক্ট টেন্স গুলো বেশি ব্যবহার হয়। তো এখানে আপনাদেরকে পারফেক্ট টেন্স গুলো দেখানো হয়েছে কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলো ব্যবহার করা হয়। দেখেন এখানে। আচ্ছা, আহ, এই যে এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখান থেকে দেখুন পারফেক্টটা একটু পরে আসতেছে। আই এম রাইটিং, আমি লিখেছি। আই এম লিখতেছি বা লিখেছি একই কথা। আই এম নট রাইটিং, আমি লিখছি না। এম আই রাইটিং, আমি কি লিখছি। এম আই নট রাইটিং, আমি কি লিখছি না। হোয়াই এম আই রাইটিং, আমি কেন লিখছি। হোয়াই এম আই নট রাইটিং, আমি কেন লিখছি না। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে। আই ওয়াজ থিংকিং, আমি ভাবছিলাম বা আমি চিন্তা করতেছিলাম। আই ওয়াজন্ট থিংকিং, আমি ভাবছিলাম না। ওয়াজ আই থিংকিং, আমি কি ভাবছিলাম। ওয়াজন্ট আই থিংকিং, আমি কি ভাবছিলাম না। হোয়াই ওয়াজ আই থিংকিং, আমি কেন ভাবছিলাম। হোয়াই ওয়াজন্ট আই থিংকিং, আমি কেন ভাবছিলাম না। তারপরে ফিউচার কন্টিনিউয়াস কিন্তু তেমন বেশি ব্যবহার হয় না, এইটুকু আমরা একটু স্কিপ করে যাব। তারপরের ক্লাসে আমরা যদি যাই আমরা তাহলে সেখানে কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখব। সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স গুলো আমরা কিভাবে ব্যবহার করব। তো এখানে ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং ফার্স্ট পারফেক্ট টেন্স। তো এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা একটু দেখেন। আই হ্যাভ আন্ডারস্টুড, আন্ডারস্ট্যান্ড এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে আন্ডারস্টুড। আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি। এখন কিভাবে ভার্বটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়েছে এটা এখানে যদি আমি আপনাদেরকে বুঝাইতে যাই ক্লাস আরো লম্বা হয়ে যাবে। অবশ্যই আমি এটা বুঝিয়েছি, কয়েকটা ক্লাসে বুঝিয়েছি পিছনের ক্লাসটা, যে ভার্বের 3টা ফর্ম থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আরেকটা হচ্ছে ফার্স্ট ফর্ম, আরেকটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো পারফেক্ট এর ক্ষেত্রে বি থ্রি মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মটা বেশি ব্যবহার হয়। তাহলে যেটাকে বলা হয় মাজি বা করিব, ঠিক আছে সহজ কথা বলতে গেলে। তাহলে আই হ্যাভ আন্ডারস্টুড, আমি বুঝেছি। আই হ্যাভেন্ট আন্ডারস্টুড, আমি বুঝিনি। হ্যাভ আই আন্ডারস্টুড, আমি কি বুঝেছি। হ্যাভেন্ট আই আন্ডারস্টুড, আমি কি বুঝিনি। হোয়াই হ্যাভ আই আন্ডারস্টুড, আমি কেন বুঝেছি। হোয়াই হ্যাভেন্ট আই আন্ডারস্টুড, আমি কেন বুঝিনি। তো এই গেল মোটামুটি আহ, মোটামুটি আমাদের টেন্সের মোটামুটি ক্লাসগুলো। তো এখান থেকে আমি ছোট্ট একটা জিনিসও বানাইছিলাম, আপনাদেরকে দেখাইছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সরি, এটা আমার দরকার নেই, এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটাও শিখলে বেশি ভালো। তো যদি শিখে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, না শিখলেও কোনো সমস্যা নেই। তো এখানে ছোট্ট করে আমি একটা সেন্টেন্স তৈরি করেছিলাম, যে যে কয়েকটা সেন্টেন্স আমরা পড়েছি সেই কয়েকটা সেন্টেন্স দিয়ে কয়েকটা টেন্স দিয়ে আমি কয়েকটা বাক্য তৈরি করেছি, আপনাদেরকে দেখাইছিলাম। তারপর আরেকবার দেখাচ্ছি কিভাবে তৈরি করলাম। ফাতেমা প্রেজ 5 টাইমস এভরি ডে। ফাতেমা প্রেজ মানে হচ্ছে নামাজ পড়া, 5 টাইমস মানে 5 ওয়াক্ত এভরিডে, তাহলে ফাতেমা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। লাস্ট ইয়ার গত বছর, লাস্ট ইয়ার মানে গত বছর। শি ভিজিটেড, ভিজিটেড মানে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে
সফর করেছিল, মাজি মতলক she visited the মক্কা for হজ, গত বছর সে মক্কা হজ করেছিল। তারপরে হচ্ছে she will fast during the রমাদান, will fast মানে রোজা রাখবে, will ভবিষ্যতের জন্য আসে, she will fast during the রমাদান, রমজানে সে রোজা রাখবে। নাও এখন বর্তমানে she is reciting the Quran, বর্তমানে সে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। yesterday গতকালকে she was reciting verses from the holy Quran, গতকাল সে কোরআনের কিছু পৃষ্ঠা পড়তেছিল। তারপরে 6 নম্বর সেন্টেন্সটা হচ্ছে she has completed memorizing some verses, সে কিছু পৃষ্ঠা মুখস্থ করে শেষ করেছে, সে কিছু পৃষ্ঠা মুখস্থ করে শেষ করেছে। এই ছোট্ট 6টা সেন্টেন্সে 6টা টেন্স ব্যবহার করা হয়েছে, আমি আপনাদেরকে সেগুলো বুঝিয়ে বলেছি আমাদের 9ম ক্লাসে। তারপর একবার বলে দিচ্ছি যে প্রথম সেন্টেন্স ফাতেমা প্রেজ 5 টাইমস এভরিডে, ফাতেমা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তারপর লাস্ট ইয়ার শি ভিজিটেড দ্য মক্কা ফর হজ, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর শি উইল ফাস্ট ডুরিং দ্য রমাদান, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তারপরে নাও শি ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইয়েস্টারডে শি ওয়াজ রিসাইটিং ভার্সেস ফ্রম দ্য হোলি কোরআন, এটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। আর হচ্ছে শি হ্যাজ কমপ্লিটেড মেমোরাইজিং সাম ভার্সেস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে গত কয়েকটা ক্লাসে কি কি পড়িয়েছি? এইগুলো আমাদের মোটামুটি সামারিজ। তো আজকে আমরা 10ম ক্লাসে চলে যাব। সবাই কি এতটুকু বুঝতে পেরেছেন? এতটুকুর ভিতরে কারো কোনো ঝামেলা আছে? জি, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা একটু সামনে এগিয়ে যাই, আপনারা দেখতে থাকুন। আজকে আমাদের 10ম ক্লাস, তো 10ম ক্লাসে একটু আসতে সময় দেরি হয়েছে, কারণ আহ, আপনাদেরকে ফিউশনের ক্লাসগুলো একটু রিভিউস করে দেওয়া হয়েছে। তো আমরা শুরু করব ইনশাআল্লাহ আমাদের 10ম ক্লাস। আচ্ছা, আমি আপনাদেরকে বলেছিলাম যে 10টা ক্লাস শেষ হওয়ার পরে আপনারা ইনশাআল্লাহ ইংলিশের নতুন কিছু জানার বাকি থাকবে না, যা কিছু ইংলিশ স্পিকিং এর দরকার সবকিছু এটার ভিতরে জানা হবে। যদি আপনি প্র্যাকটিস না করেন, যদি আপনি হোমওয়ার্ক জমা না দেন, যদি কথা বলতে না পারেন, সেটুকু তো আমার দায় না, কারণ আমি আপনাদেরকে কথা বলার মতো যা কিছু দরকার, যা কিছু বলা দরকার সবকিছু 10টা ক্লাসের ভিতরে দিয়ে দিচ্ছি অলরেডি। তো আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। 10টা ক্লাসের সবকিছু বোঝার পরে যদি আপনি বলতে না পারেন, তাহলে আমাকে বলবেন। সবকিছু আপনাকে প্র্যাকটিস করতে হবে, তারপর আপনি বলবেন যে স্যার আমি তো এখন বলতে পারছি না, সেই লাইব্রেরিটি আমি নেব। আর যদি আপনি প্র্যাকটিস না করে বলেন, তাহলে তো সেই লাইব্রেরিটি আমি নিব না। আপনি সবগুলা প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আপনি বলতে পারবেন। তাহলে আজকে আমরা এখানে শিখব, আমরা ক্লাসটা একটু দ্রুত করব, কারণ আজকে অনেকগুলো পড়া দিতে হবে আপনাদেরকে, তো একটু তাড়াতাড়ি ধরবেন। আমরা বেশিরভাগ ক্ষেত্রে সবসময় বলি একটা জিনিস, কথা সবচেয়ে বেশি বলি, সেটা হচ্ছে এখানে একটা এই দোকানে আলু আছে, তারপরে আমরা বাজারে গিয়েছিলাম, অনেক কিছু আমরা এই সমস্ত বলি। তো সেগুলো আমরা ইংলিশে কিভাবে ব্যবহার করব সেইটুকু আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা সবসময় বলি দেয়ার, দেয়ার শব্দের অর্থ হচ্ছে আছে। ইজ মানে একটির জন্য আসে, ইজ হচ্ছে সিঙ্গুলার আর আর হচ্ছে প্লুরাল। তো এখানে একটা টেবিল দেওয়া আছে, এখানে ইজ দেওয়া আছে, এখানে আর দেওয়া আছে, এখানে এ বুক দেওয়া আছে, এ বুক মানে এটা সিঙ্গুলার, ইজ এর কারণে এ আসছে, আর আর এর কারণে হচ্ছে টু আসছে, বুকস আসছে। এই যে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, একটু দেখেন, একবার শেষে থাকবে এটা। আমরা নাউনের নাউন কোনটা একবচন এবং কোনটা বহুবচন কিভাবে বুঝবো, এবং ভার্ব কোনটা একবচন এবং কোনটা বহুবচন, এটা আমরা কিভাবে বুঝবো? কেউ বলতে পারবেন যে নাউন কোনটা সিঙ্গুলার এবং কোনটা প্লুরাল, এবং ভার্ব কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, এটা বলতে পারেন কেউ? লিখে রাখছিলাম, দেখি একটু আসতে। নাউনের শেষে যদি এস বা ইএস থাকে তাহলে এটা প্লুরাল, না হলে সিঙ্গুলার। আচ্ছা, আর ভার্ব কিভাবে সিঙ্গুলার হয় আর কিভাবে প্লুরাল হয় বলুন তো? এটার নিয়ম তো কোনোদিন শুনি নাই, তবে ব্যবহারের মধ্যে তো দেখেছি সবসময় ভার্বের মধ্যে সব সমান থাকে, সিঙ্গুলারের মধ্যে সমান থাকে, প্লুরাল সমান থাকে, অর্থাৎ নাউনের মধ্যে শুধু বেশ কম হয়, আচ্ছা, ভার্বও বেশ কম হয়, ঠিক আছে। এরকম ব্যবহার, আজকে দেখেন, এটা ব্যবহার দেখেছি। আর আজকে দেখেন, এই যে দেখেন ভার্বে কিভাবে ভার্বে কি ভার্বের সিঙ্গুলার কি এবং প্লুরাল কি, আজকে এখানে আপনারা দেখেন। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি,
এই যে সেটা হচ্ছে এস বা ইএস যদি যুক্ত থাকে নাউনের সাথে তাহলে এটা হচ্ছে প্লুরাল। যেমন ফ্যান, পেন হচ্ছে একটি কলম, তাহলে এটাকে যদি আপনি প্লুরাল করেন সেটা হচ্ছে ফ্যান্স, মানে অনেকগুলো কলম। ঠিক আছে? টেবল একটি টেবল, আর টেবলস মানে অনেকগুলো টেবল। ঠিক আছে? ম্যান আর একটি মানুষ, আর ম্যান, ম্যানের আবার ম্যানস লাগাইয়েন না, কিছু জিনিস আছে এটা একটু বেশ কম, একটু ব্যতিক্রম। ঠিক আছে? সবগুলো একই কায়দাতে চলে না, কিছুটা একটু ভিন্ন কায়দাতে চলে। বুক এটা সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে বুকস, তার মানে এস বা ইএস লাগাই দিলে নাউনের প্লুরাল হয়ে যায়। নাউনের সিঙ্গুলার থেকে, নাউনের এক বচন থেকে বহু বচন না হয়ে যায় কি দিয়ে? এস বা ইএস যুক্ত করলে। এখন ভার্বের প্লুরাল বা সিঙ্গুলার বুঝবো কিভাবে? ভার্ব কি আসলে সিঙ্গুলারে আছে না প্লুরালে আছে? ভার্ব কি এক বচনে নাকি বহু বচনে? এটা বুঝবো কিভাবে? সম্পূর্ণরূপে বিপরীত। তাইলে নাউনের সাথে এস বা ইএস দিলে হয় প্লুরাল, কিন্তু ভার্বের সাথে এস বা ইএস দিলে হয় সিঙ্গুলার। কি কইছি বুঝছেন? সম্পূর্ণ উল্টা। এখন উদাহরণ আপনাকে দিই। ধরেন সে ফুটবল খেলতেছে, তাহলে she plays ফুটবল, সে সে ফুটবল খেলে, he plays ফুটবল, সে ফুটবল খেলে। এখন প্লে এর সাথে কি আসছে আমি আপনাদেরকে এখানে লিখে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এখন দেখেন এই যে প্লে, এটা কিন্তু মেইন ভার্ব। এখন বলতে পারেন স্যার এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা বুঝবো কিভাবে? আচ্ছা দেখেন, প্লে এটা হচ্ছে মূল ভার্ব। এখন এটাকে আমরা সিঙ্গুলার করতে হবে, কারণ সিঙ্গুলার কেন করতে হবে? আমাদের সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার, সাবজেক্টটা সিঙ্গুলার না, সি হি এটা এক বচন না, একজন ব্যক্তি না, সিঙ্গুলার নাম্বার না, সবাই জি বুঝতে জি। পারছেন? তাহলে এই যে হির কারণে আমাদেরকে ভার্বটাকেও তো সিঙ্গুলার করতে হবে, এক বচন করতে হবে। তো এক বচন করার জন্য কাজ হচ্ছে ভার্বের শেষে এস লাগাই দেওয়া। তাহলে কথাটা দুই রকমের, নাউনের সাথে এস বা ইএস লাগাইলে হয় প্লুরাল, আর ভার্বের সাথে এস বা ইএস লাগাইলে হয় সিঙ্গুলার, সম্পূর্ণরূপে বিপরীত। আপনি এখন এরকম ভাবে যতগুলা ভার্ব দেখবেন সবগুলা ভার্বের একই সিস্টেম। আপনি দেখেন, চিন্তা করে দেখেন, সে হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে, হি ইটস রাইস, সে ভাত খায়। এখন এখানে আপনি ইট দিলে হবে না, ইট দিলে ভুল হবে। এই যে ইট দিলে ভুল হবে, এখানে ইটস দিতে হবে, কারণ হি দিয়েছেন যখন, তখন এটা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে, এক বচন হওয়ার কারণে ভার্বটাকে আপনার এক বচন আনতে হবে, ভার্বটাকে আপনাকে সিঙ্গুলার আনতে হবে। তো সিঙ্গুলার আনার জন্য আপনাকে ভার্বের সাথে এস যুক্ত করতে হবে। বুঝতে পেরেছেন সবাই কথাটা? হ্যালো? জি, জি বুঝতে স্যার। পেরেছি। এখন আচ্ছা এখন যদি হির বদলে এই আই বা উই দেই তাহলে কিরকম হবে? আচ্ছা, সেম। আপনাকে আপনাকে আমি বলি, থার্ড পারসন সিঙ্গুলার কি মানে এক বচন কি? উই কি সিঙ্গুলার? উই তো প্লুরাল। আই তো সিঙ্গুলার, আই। আই কি থার্ড পারসন সিঙ্গুলার? আই সিঙ্গুলার, এটা ঠিক। আই আপনার কথা ঠিক আছে, আই আই হচ্ছে এটা সিঙ্গুলার। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে তিনটা মাত্র থার্ড পারসন সিঙ্গুলার আমরা ব্যবহার করি, হি সি ইট। এই তিনটাই হচ্ছে, এই তিনটার ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। সেখানে এটা তাহলে বোঝা গেল শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বসে। জি জি, হ্যাঁ সেটাই। এখন আপনি যদি বলেন এখানে উই লাগাবেন, এখানে মনে করেন আপনি উই লাগাচ্ছেন, এখন এখানে যদি আপনি ফ্লেশ দেন তাহলে ভুল হবে, কারণ ভার্বটা এখন সিঙ্গুলারে আছে। উই যখন প্লুরাল, ভার্বটাকেও প্লুরাল করতে হবে। এখন প্লুরাল কিভাবে করবেন? এসটাকে কেটে দেন, শেষ। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি, শেষ। বুঝছেন? উই প্লুরাল না, উই আমরা, অনেকজন। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি আমার কথা বুঝতে পারছেন নাকি কঠিন হয়ে যাচ্ছে? জি জি, স্যার, বুঝতে বুঝতে পেরেছি। পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্লাসটা একটু তাড়াতাড়ি এগিয়ে যাই। তো আপনারা একটু কষ্ট করে দেখেন। তো এখানে আমরা দিয়েছিলাম যে আমরা স্বাভাবিকত যে কথাগুলো বেশিরভাগ বলে থাকি সে কথাগুলোর কয়েকটা স্ট্রাকচার এখানে দেখাচ্ছি, আপনারা শুধু জাস্ট প্র্যাকটিস করে নেবেন। তো আমরা এখানে বলছি দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটি বই আছে। দেয়ার অর্থ আছে, ইজ মানে একটির কথা বলা হয়েছে, এ কারণে একটি ইজ
এটার স্পেসিফিক্যালি কোনো অর্থ নাই, এটা এক বছরের জন্য ব্যবহার হয়। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবল, টেবিলের উপরে একটি বই আছে। দেয়ার ইজ আ ফ্যান ইন দ্য অন দ্য টেবল, টেবিলের উপরে একটি কলম আছে। দেয়ার ইজ আ স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে একজন ছাত্র আছে। এখন বলতে পারেন স্যার আমি এটাকে যদি ফ্লুরাল বলি, বেশি করে বলি, অনেকজন অনেকটা কলম আছে, তাহলে কিভাবে বলবো? তাহলে দেয়ার আর, তখন ইজ বললে হবে না। যদি যখন আপনি ফ্লুরাল করতে চাবেন, বেশি বলতে চাইবেন, তখন আর দিতে হবে। তাহলে দেয়ার আর টু বুকস অন দ্য টেবল, টেবিলের উপরে দুইটি বই আছে। দেয়ার আর টু বুকস ইন দ্য দেয়ার আর লটস অফ পেন অন দ্য টেবল, টেবিলের উপর অনেকগুলো কলম আছে। দেয়ার আর মেনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে অনেকগুলো ছাত্রছাত্রী আছে। তো এখানে আপনি সবগুলো দিয়ে প্র্যাকটিস করবেন। এখানে দেয়া আছে আন্ডার দ্য চেয়ার, ইন ফ্রন্ট অফ দ্য ডোর, বিহাইন্ড দ্য ওয়াল, বিসাইড দ্য হাউস। এই সবগুলা দিয়ে আপনি একটাকে একটা দিয়ে প্র্যাকটিস করবেন। কিভাবে? দেয়ার সাথে ইজ, ইজের সাথে বুক, ফ্যান, স্টুডেন্ট সবগুলো ব্যবহার করবেন এবং এখানে সবগুলো ব্যবহার করবেন। তারপরে দেয়ারের সাথে আর দিয়ে এগুলো ব্যবহার করবেন এবং এখানে সবগুলো ব্যবহার করবেন। এটা জাস্ট একটা ফর্মালিটি আপনাদেরকে দেখাই দিচ্ছি কিভাবে প্র্যাকটিস করবেন। যেহেতু এখানে লেখা আছে, সবগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে দিতে গেলে টাইম শেষ হয়ে যাবে এবং ক্লাস কেটে যাবে। তাই আপনাদেরকে শুধু ফরম্যাটটা দেখাচ্ছি। এখন আপনি যদি সেটাকে নেগেটিভ করতে চান যে স্যার টেবিলের উপরে একটি কলম নেই, টেবিলের উপরে একটি খাতা নেই, টেবিলের উপরে দুইটি বই নেই, টেবিলের উপরে 5টি কলম নেই, এটা আপনি কিভাবে বলবেন? জাস্ট ওই যে ইজ এর সাথে ইজ নট করে দিবেন। এটা ইজন, এই যে এই শব্দটা ইজন্ট লেখা আছে, এটা আসলে রূপ ছিল ইজ নট, ইজ এন ও টি, ইজ নট। তো এটাকে সংক্ষিপ্ত কন্ট্রাকশন করার কারণে এটা হয়ে গেছে ইজন্ট। তাইলে দেয়ার ইজন্ট এনি বুক অন দ্য টেবিল, টেবিলের উপরে কোনো বই নেই। দেয়ার ইজন্ট এনি ফ্যান অন দ্য টেবিল, টেবিলের উপরে কোনো কলম নেই। দেয়ার ইজন্ট এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে কোনো স্টুডেন্ট নেই, ছাত্রছাত্রী নেই। তারপর এটা বলতে পারেন আর দিয়ে বা বহুবচনের জন্য, দেয়ার আরন্ট এনি বুকস অন দ্য টেবিল, টেবিলের উপরে কোনো বই নেই। দেয়ার আরন্ট এনি বুকস ইন দ্য ক্লাসেস, ক্লাসে কোনো বই নেই। দেয়ার আরন্ট এনি বুকস, দেয়ার আরন্ট এনি ফ্যানস ইন দ্য ক্লাসেস, ক্লাসে কোনো ফ্যান নেই। দেয়ার আরন্ট এনি স্টুডেন্টস ইন দ্য ক্লাসেস, ক্লাসে কোনো ছাত্রছাত্রী নেই। জাস্ট এটাকে নেগেটিভ করা হইলো। তাহলে যে জিনিসটাকে আছে এটাকে নেগেটিভ করার জন্য ইজের সাথে ইজ নট করে দিলে হয়ে গেছে। এখন আপনি এটাকে চাইছেন প্রশ্নবোধক করার জন্য, যে টেবিলের উপরে কি একটি পেন আছে, টেবিলের উপর কি একটি কলম আছে, বই আছে, টেবিলের উপরে কি একটি ভাত আছে, টেবিলের উপরে কি একটি মেসওয়াক আছে। এটা কিভাবে বলবেন? জাস্ট প্রশ্নবোধক। শুধু ইজটাকে অথবা আরটাকে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসলে আপনার প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। কিভাবে বলবেন? ইজ দেয়ার এনি বুকস অন দ্য টেবল, টেবিলের উপরে কি কোনো বই আছে? ইজ দেয়ার এনি ফ্যান অন দ্য টেবল, টেবিলের উপরে কি কোনো পেন আছে, কলম আছে? ইজ দেয়ার এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে কি কোনো ছাত্রছাত্রী আছে? এখন সেটাকে যদি আপনি ফ্লুরাল করতে চান তাহলে কিভাবে বলবেন? আর দেয়ার এনি বুকস অন দ্য টেবল, টেবিলের উপরে কি কোনো বই আছে? আর দেয়ার স্যার এনি, স্ক্রিন তো চলে গেছে, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? জি না। সবাই দেখতে পাচ্ছেন না নাকি আপনি? আমি তো দেখতে পারতেছি। আচ্ছা, দেখা যাচ্ছে আপনি কষ্ট করে, আপনার হয়তো মানে আমি যে জায়গায় আছি সেই জায়গার লাইনটা ছুটে গেছে। আপনি কষ্ট করে আবার আমি যেখানে আছি সেটাকে খুঁজে নেন। পাইছেন? জি না। তাহলে আপনি একটা কাজ করুন, বের হয়ে আবার আপনার যান। আচ্ছা, আমরা তাহলে এগিয়ে যাই। তাহলে জি এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ধরতে থাকেন। আমরা এইভাবে কিভাবে প্রশ্নবোধক করব, কোশ্চেনেবল করব, সেটাকে আমরা দেখাচ্ছি। ইজ দেয়ার এনি বুক অন দ্য টেবল, টেবিলের উপরে কি কোনো বই আছে? ইজ দেয়ার এনি ফ্যান অন দ্য টেবল, টেবিলের উপরে কি কোনো কলম আছে? ইজ দেয়ার এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, ক্লাসে কি কোনো ছাত্রছাত্রী আছে? এখন যখন এটাকে প্লুরাল করে প্রশ্নবোধক করবেন তখন কিভাবে বলবেন? আর দেয়ার এনি বুকস অন দ্য টেবল, আর দেয়ার এনি বুকস, এই যে বুকস হয়েছে, আর দেয়ার এনি বুকস, কারণ আর হচ্ছে প্লুরাল। তাহলে আর দেয়ার এনি বুকস অন দ্য টেবল, টেবিলের উপর কি কোনো বই আছে? আর দেয়ার এনি ফ্রেন্ডস অন দ্য টেবল, টেবিলের উপর কি কোনো কলম আছে? আর দেয়ার এনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস, ক্লাসে কি কোনো ছাত্রছাত্রী আছে? তো জাস্ট আমি আপনাদেরকে এখানে একটা ফরম্যাট দেখাই দিলাম কিভাবে দেয়ার যুক্ত সেন্টেন্সকে স্বাভাবিকভাবে বলা যায় এবং না বোধক, হ্যাঁ বোধক থেকে না বোধক করা যায় এবং না, এবং সেটাকে আবার কিভাবে কোশ্চেনেবল করা যায়, ইন্টারগ্রেটিভ করা যায়, সেটুকু আপনাদেরকে দেখাইছি। এখন সেটাকে যদি আপনারা দেখলেন এখানে প্রেজেন্ট টেন্সে, এখন আপনি চাচ্ছেন সেটাকে ফার্স্টে নিতে খুবই সহজ, শুধু ওয়াজটা লাগাই দিবেন। দেয়ার ওয়াজ আ বুকস অন দ্য টেবল, টেবিলের উপরে একটি কলম ছিল।
there was a fan on the table, টেবিলের উপরে একটি কলম there was a book on the table, টেবিলের উপরে একটি বই ছিল, there was a fan on the table, টেবিলের উপরে একটি কলম ছিল, there was a student in the class, ক্লাসে একজন ছাত্র ছিল। এখন প্লুরাল করতে চাইলে there were two books on the table, টেবিলের উপর দুটি বই ছিল, there were two fans in the classes, ক্লাসে দুটি কলম ছিল, there was many students in the classes, ক্লাসে অনেক ছাত্রছাত্রী ছিল। সারছে। তারপর এটাকে নেগেটিভ করতে চাইলে was এর সাথে wasn't লাগাই দিবেন, আর এটাকে প্লুরাল করতে চাইলে was তো হচ্ছে সিঙ্গুলার আর প্লুরাল হচ্ছে were। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, there wasn't any book on the table, টেবিলের উপরে কোনো বই ছিল না, there wasn't any pen on the table, টেবিলের উপরে কোনো পেন ছিল না, there wasn't any students in the classes, ক্লাসে কোনো ছাত্রছাত্রী ছিল না। এটা একজনের কথা বললেন। এখন এটাকে যদি আপনি প্লুরাল করে বলতে চান, there were থেকে weren't হয়েছে, there weren't any books on the table, টেবিলের উপরে কোনো বই ছিল না, there weren't any pens in the classes, ক্লাসে কোনো পেন ছিল না, there weren't any students in the class, ক্লাসে কোনো ছাত্রছাত্রী ছিল না। এখন এটাকে আপনি যদি প্রশ্নবোধক ইন্টারগ্রেটিভ করতে চান, সেক্ষেত্রে আপনি শুধু was were কে সামনে নিয়ে আসবেন। was there any book on the table, এই যে তিনি একদম চালু করে রাখছেন কোনো বই। আচ্ছা, was শুধু সামনে নিয়ে আসলে এটা প্রশ্নবোধক হয়ে যাবে। কিভাবে বলবেন? was there any book on the table, টেবিলের উপরে কোনো বই ছিল? was there any pen on the table, টেবিলের উপরে কি কোনো কলম ছিল? was there any students in the class, ক্লাসে কি কোনো ছাত্রছাত্রী ছিল? এটাকে যদি আপনি প্লুরাল বলে বলতে চান তাহলে were there any books on the table, টেবিলের উপরে কি কোনো বই ছিল, মানে অনেকগুলো বই ছিল? were there any pens on the table, টেবিলের উপরে কি অনেকগুলো কলম ছিল? were there any students in the classes, ক্লাসে কি অনেক ছাত্রছাত্রী ছিল? জাস্ট এটা গেল ফার্স্ট দিয়ে প্রশ্ন করা। এখন আপনি যদি এটাকে ফিউচার করতে চান, যে টেবিলের উপরে একটি বই থাকবে, টেবিলের উপরে একটি কলম থাকবে, ক্লাসে অনেক ছাত্রছাত্রী থাকবে, কিভাবে আপনি সেটুকু বলবেন? শুধু will be লাগাই দিবেন, there will be a book on the table, টেবিলের উপরে একটি বই থাকবে, there will be a pen on the table, টেবিলের উপরে একটি কলম থাকবে, there will be a student in the class, ক্লাসে একজন ছাত্র থাকবে। এটাকে যদি আপনি নাবোধক করতে চান তাহলে কিভাবে বলবেন? there won't any books on the table, টেবিলের উপর কোনো বই থাকবে না, there won't any pens on the table, টেবিলের উপরে কোনো কলম থাকবে না, there won't any students in the class, ক্লাসে কোনো ছাত্রছাত্রী থাকবে না। আমি জাস্ট অল্প দুই একটা প্র্যাকটিস করে দিচ্ছি, ফরম্যাটটা আপনাদেরকে দিয়ে দেব, আপনাদের কাজ হচ্ছে মুখস্থ করে ফেলা। তারপরটা দেখেন, সেটা হচ্ছে যেটা আপনি যদি প্রশ্নবোধক করতে চান, প্রশ্নবোধক কিভাবে করবেন সেটুকু এখানে দেওয়া আছে, will there be any books on the table, টেবিলের উপরে কি কোনো বই থাকবে? will there any pen in the classes, ক্লাসে কি কোনো কলম থাকবে? will there be any student in the class, ক্লাসে কি কোনো ছাত্রছাত্রী থাকবে? তারপরে সেটাকে আপনি যদি নেগেটিভ করতে চান তাহলে এভাবে বলতে পারবেন, won't there be any books on the table, টেবিলের উপরে কি কোনো বই থাকবে না? won't there be any pens on the table, টেবিলের উপরে কি কোনো কলম থাকবে না? won't there be any students in the classes, ক্লাসে কি কোনো ছাত্রছাত্রী থাকবে না? তাহলে এইটুকুর একটা ফরম্যাট যেটা আমরা সাধারণত জীবনে বেশি ইউজ করি। তাহলে তিনটা জিনিস দিলাম, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফার্স্ট, একটা হচ্ছে ফিউচার। দেয়ার যুক্ত সেন্টেন্সকে আমরা তিন ভাবে ব্যবহার করতে পারি, প্রেজেন্ট দিয়ে ব্যবহার করতে পারি, ফার্স্ট দিয়ে ব্যবহার করতে পারি, ফিউচার দিয়ে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা হ্যাঁ-বোধক, না-বোধক এবং ইন্টারগেটিভ, ঠিক আছে, পজিটিভ, নেগেটিভ এবং ইন্টারগেটিভ তিনটাতে ব্যবহার করতে পারি। আপনার যেমন করে ভালো লাগে তেমন করে প্র্যাকটিস করবেন এবং খুব দ্রুত প্র্যাকটিস করবেন। বুঝতে পারছেন সবাই? জি, বুঝতে পেরেছি। আচ্ছা, জি বুঝতে পারছি। আচ্ছা, এইগুলো আমাদের মৌলিক কথোপকথনে যা কিছু দরকার সবগুলো গেল। তো আমি আপনাদেরকে নিচে প্রায় এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে কথোপকথন বলার জন্য, অনেকগুলো স্ট্রাকচার আমি চাইছিলাম সবগুলো আজকে কভার করার জন্য, খুবই সহজ স্ট্রাকচার গুলো। তারপর আজকে কয়েকটা দিয়ে দিচ্ছি, যেগুলো থাকবে ইনশাল্লাহ সামনের ক্লাসে দিব। যদি আপনাদের ইন্টারেস্টেড বেশি থাকে ইনশাল্লাহ আমি সামনে দিব। তো এখানে লেখা আছে ইংরেজিতে অনর্গল কথা বলতে নিচে 66টি স্ট্রাকচার জানা খুবই গুরুত্বপূর্ণ। তো 66টি স্ট্রাকচার এখানে লেখা আছে। তো আপনাদের কাজ আমি দিব, বেশি দিব না, আমি অল্প কয়েকটা করে দিব, যতটুকু কভার করা যায়, একদিনে শেখা যায়। তো আপনাদের কাজ হচ্ছে অবশ্যই এগুলোকে প্র্যাকটিস করা, যেহেতু আগের পড়া রয়ে গিয়েছে এবং নতুন করে পড়া দিচ্ছি, তাহলে পড়াটা অবশ্যই বেশি হয়ে যাচ্ছে। তো আপনাদের কাজ হচ্ছে বেশি করে প্র্যাকটিস করা, ঠিক আছে? তো আমি এখানে আপনাদেরকে দিচ্ছি রুলস 1,
এক নাম্বার রুলস হচ্ছে কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। নিড টু মানে নিড মানে প্রয়োজন, তাহলে কোনো কিছু প্রয়োজন বোঝাতে আমরা নিড টু ইউজ করব। তাহলে বলতে পারি সাবজেক্ট, SUB, সাবজেক্ট মানে ওই যে আমি বললাম আই, উই, হি, সি, দে, এগুলো হচ্ছে সবগুলো সাবজেক্ট। সাবজেক্ট প্লাস নিড টু, নিডের সাথে টু হবে, তারপর হচ্ছে ভার্ব ওয়ান। ভার্ব ওয়ান মানে কি? ভার্বের বেস ফর্ম, ভার্বের মেইন ফর্ম। তাহলে আই নিড টু লার্ন ইংলিশ, লার্ন হচ্ছে ভার্ব, ভার্বের এটা কনফার্ম হয়েছে বেস ফর্ম বা মেইন ফর্ম V1। তাহলে আই নিড টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখা প্রয়োজন। আই নিড টু বাই আ বুক, আমার একটি বই কেনা প্রয়োজন। আই নিড টু হেল্প হিম, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আই নিড টু ডু দ্য ওয়ার্ক, আমার কাজটি করা প্রয়োজন। এইগুলো নিড দিয়ে কিভাবে আমরা দৈনন্দিন জীবনে কথোপকথনের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপর আমরা রুলস 2 তে চলে আসব। রুলস 2 তে আমরা দেখব কিভাবে আমরা কোনো সমস্যার কথা বলতে পারি স্বাভাবিকত। যেমন আমরা যদি বলি যে আমি তোমাকে বোঝাতে আমার সমস্যা হচ্ছে, তখন আমরা সেটা কিভাবে বলবো? তো এখানে একটা স্ট্রাকচার দেওয়া আছে ছোট্ট করে, আই এম হ্যাভিং হার্ড টাইম। এটা হচ্ছে স্ট্রাকচার, এটা মুখস্থ করার বিষয় একবার, মানে এটা সব জায়গায় এরকমও ব্যবহার হবে। তাহলে আই এম হ্যাভিং হার্ড টাইম, আমার অনেক সময় লাগছে। তারপরে হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, মানে ভার্ব যেটা হবে সেটার সাথে আইএনজি যুক্ত হবে কোনো কিছু করতে সমস্যা হলে। তাহলে নিচে এক্সাম্পল গুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে, যাতে করে এই জিনিসটা আপনার মুখস্থ হয়ে যায়। তাহলে আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ড, আমার বন্ধুদের বুঝাতে আমার সমস্যা হচ্ছে। তাহলে এখানে বলা হয়েছে আই এম হ্যাভিং হার্ড টাইম, এটা ঠিক থাকবে, যেভাবে আছে সেভাবে থাকবে, শুধু ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। আইএনজি যুক্ত করে আপনার যে কোনো সমস্যার কথা কাউকে বলতে পারেন। আই এম হ্যাভিং আ হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের বোঝাতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ডাউনলোড সং, আমার গানগুলো ডাউনলোড করতে সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং হার্ড টাইম আনসারিং ইউর কোশ্চেন, তোমার প্রশ্নগুলো উত্তর দিতে আমার সমস্যা হচ্ছে। তারপরে সিমিলারলি একইভাবে আই এম হ্যাভিং হার্ড টাইম আন্ডারস্ট্যান্ডিং দ্য রুল, তারপরে এই রুলগুলো বুঝতে আমার সমস্যা হচ্ছে। আই এম হ্যাভিং আ হার্ড টাইম ব্রাউজিং ইন্টারনেট, আমার ইন্টারনেট ব্রাউজ করতে সমস্যা হচ্ছে। দুইটা সেন্টেন্সের অর্থ লেখা হয়নি, তো বুঝে নিবেন। বুঝতে পারছেন আমার এই স্ট্রাকচার গুলো? বোঝা যাচ্ছে নাকি আপনার মাথার উপর দিয়ে যাইতেছে সবার? জি, বুঝতে জি পারছি। বোঝা যাচ্ছে। আচ্ছা, তারপরে 3 নাম্বার রুলসটা একটু দেখেন। আসলে অনলাইন বিষয় তো, যেটাকে প্র্যাকটিস আপনারা করতেছেন কি করতেছেন না, এগুলা কিন্তু যথারীতি তদারকি করা দরকার। যেহেতু আমি তদারকি করতে পারছি না, এবং সেজন্য আমি আমি তো দায়ী অবশ্যই। তার জন্য আমি মনে করি যে আপনারাও কিছুটা দায়ী। কারণ আপনারা রীতিমতো হোমওয়ার্ক দিচ্ছেন না, আমাকে জাগাচ্ছেন না। হোমওয়ার্ক যদি দিতেন ঠিকঠাক মতো তাহলে হয়তো আরো বেটার হতো। তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে ফ্রিতে, তার এর চাইতে বেশি ভালো আমার মনে হয় আর হবে না। তো আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, তো আপনাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা, প্র্যাকটিস করা, শুধু প্র্যাকটিস করা, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আমি এখানে রুলস গুলো দিয়ে দিব, রুলস গুলো আপনারা প্র্যাকটিস করবেন। এখানে 3 নাম্বার রুলস দেওয়া আছে, এখানে 66টা রুলস দেওয়া আছে। ইংলিশে কথোপকথনের 66টা রুলস যদি আপনি ভালো করে ইয়াদ করতে পারেন এবং টেন্স জানেন, টেন্স এবং এই রুলস গুলো জানেন, ইনশাআল্লাহ আপনি কথা বলতে পারবেন। কাজ হচ্ছে আপনার এগুলোকে ভালোভাবে আয়ত্ত করা এবং টেন্সটাকে ভালো করে ইয়াদ করা, কোনটাকে কোন ভাবে বলতে পারেন। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা একটু সামনে আগাই যতটুকু আগানো যায়। তারপরে আমাদের এখানে 3 নাম্বার রুলস লেখা আছে, কোনো কিছু সমস্যা হয়েছে মানে প্রেজেন্টে হয়েছে, এরকম কিছুকে আমরা কিভাবে বলতে পারি? সেটা হচ্ছে দেয়ার ইজ সামথিং রং, দেয়ার ইজ সামথিং রং উইথ। এটা হচ্ছে মুখস্থ জিনিস, এটা সবসময় থাকবে আর কি। দেয়ার ইজ সামথিং রং, এটা হচ্ছে ফরম্যাট, এটা চেঞ্জ হবে না, মানে ভাব নেই। দেয়ার ইজ সামথিং রং, তাহলে কি রং, কি সমস্যা হয়েছে, তারপর এটা এইভাবে বলবেন। ইয়ের দিকে তাকান, এক্সাম্পলের দিকে তাকান। দেয়ার ইজ সামথিং রং উইথ কম্পিউটার, আমার কম্পিউটারে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল, আমার মোবাইলে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই সার্টিফিকেট, আমার সার্টিফিকেটে সমস্যা হয়েছে। দেয়ার ইজ সামথিং রং উইথ মাই টেলিভিশন, আমার টেলিভিশনে সমস্যা হয়েছে। তারপরে 4 নাম্বার রুলসটা দেখেন, আই হ্যাভ ডিসাইডেড টু, ভার্ব, ভার্ব মানে এখানে ভার্বের V1, এখানে V1 লিখে দেওয়ার দরকার ছিল। আচ্ছা, বুঝতে পারছেন এটা?
টাইম পড়ে যাচ্ছে। তাহলে 4 নাম্বার রুলসটা দেখেন, সেটা হচ্ছে আই হ্যাভ ডিসাইডেড। ডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া। তারপর হচ্ছে ভার্ব, ভার্বের V1 কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছি এমন বোঝাতে চাইলে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা মাঝে মাঝে বলি না, আমি তারে ফিডার সিদ্ধান্ত নিয়েছি, আমি তার সাথে ঝগড়া করার সিদ্ধান্ত নিয়েছি, ওগুলোকে এইভাবে বলবেন। তাহলে আই হ্যাভ ডিসাইডেড টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শেখার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাইসেলফ, আমি নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু ওয়ার্ক হার্ড, আমি কঠোর কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু হেল্প দ্য পুয়ার, আমি গরিবদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছি। আই হ্যাভ ডিসাইডেড টু চেঞ্জ মাই ব্যাড হ্যাবিট, আমি আমার খারাপ অভ্যাসগুলোকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি। তারপরে রুলস 5 এর দিকে তাকান। আই এম ট্রাইং টু, এখানে যেগুলো দেখেন যে এগুলো কথাগুলো, এগুলো কিন্তু ফরম্যাট মুখস্থ, এগুলো হচ্ছে চেঞ্জ হবে না। এগুলো আপনি যেভাবে বলবেন সেভাবে, শুধু ভার্বের সাথে কি লাগবে না লাগবে এগুলো আপনি চেঞ্জ করবেন। তাহলে আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি। ট্রাইং মানে চেষ্টা করতেছি, যেহেতু ট্রাইং এটা কন্টেন্সে আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আই এম আছে, আবার ট্রাইং আছে, ভার্বের সাথে আইএনজি আছে, অবশ্যই বুঝতে পারছেন। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি, আমি ইংরেজি শিখতে চেষ্টা করতেছি। I am trying to do something, আমি কিছু করার চেষ্টা করতেছি। I am trying to help the street children, আমি পথ শিশুদের সাহায্য করতে চেষ্টা করতেছি। I am trying to clean my room, আমি আমার ঘর পরিষ্কার করতে চেষ্টা করতেছি। I am trying to motive him, আমি তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করতেছি। তারপরে রুলস 6 দেখেন, I have hard time, যেখানে আপনার অনেক সময় যেখানে আপনার হার্ড টাইম লাগে, মানে অনেক সময় লাগে, সেটুকু আপনি কিভাবে বলবেন? এটুকু মুখস্থ, এটুকু হচ্ছে ফরম্যাট, এটা আপনার মুখস্থ করে নিতে হবে। আই হ্যাভ হার্ড টাইম, হার্ড দ্যাট, আই হ্যাভ হেয়ার দ্যাট, আমি যেটা শুনেছেন, হেয়ার এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হার্ড, এই যে এইচ ই এ আর, এটার ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হার্ড। তাহলে আপনি এটা এভাবে বলতে পারেন, আই হ্যাভ হার্ড দ্যাট ইউ লার্ন ইংলিশ, আমি শুনেছি তুমি ইংরেজি শিখো। তারপরে বলতে পারেন, আই হ্যাভ হার্ড দ্যাট ইংলিশ গ্রুপ ইজ ভেরি ইউজফুল ফর লার্নার্স, আমি শুনেছি ইংরেজি গ্রুপ শিক্ষার্থীদের জন্য উপকারী। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট হি ইজ ভেরি ট্যালেন্টেড, আমি শুনেছি সে খুব মেধাবী। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ ওয়ার্ক হার্ড, আমি শুনেছি তুমি কঠোর পরিশ্রম করো। আই হ্যাভ হেয়ার্ড দ্যাট ইউ স্টাডি ওয়েল, আমি শুনেছি তুমি পড়াশোনা ভালোভাবে করো। I have heard that you like traditional food, আমি শুনেছি তুমি ট্রেডিশনাল মানে ঐতিহ্যবাহী খাবার পছন্দ করো। I have heard that you waste your time, আমি শুনেছি তুমি তোমার সময় অপচয় করো। তো এগুলো আহ 6টা রুল। তারপরে 7 নম্বর রুলে আসেন, নো নিড, কোনো কিছু দরকার নাই থাকলে আমরা কিভাবে বলবো? জাস্ট নো নিড টু, এটুকু স্ট্রাকচার, এটুকু যেভাবে আছে সেভাবে থাকবে। তারপর ভার্বের সাথে ভার্ব, তারপর অবজেক্ট, ভার্ব মানে V1 হবে। নো নিড টু টেল, বলার দরকার নাই। নো নিড টু ওয়েট, অপেক্ষা করার দরকার নাই। নো নিড টু রাইট, লেখার দরকার নাই। নো নিড টু স্ট্যান্ড, দাঁড়ানোর দরকার নাই। নো নিড টু সিট, বসার দরকার নাই। নো নিড টু গো, যাওয়ার দরকার নাই। নো নিড টু ইট, খাওয়ার দরকার নাই। নো নিড টু লার্ন, শেখার দরকার নাই। নো নিড টু কুক, রান্না করার দরকার নাই। নো নিড টু ওয়ার্ক, কাজ করার দরকার নাই। নো নিড টু বিলিভ, বিশ্বাস করার দরকার নাই। নো নিড টু রাইট, নো নিড টু ওয়েস্ট টাইম, সময় অপচয় করার দরকার নাই। নো নিড টু স্টপ, বন্ধ করার দরকার নাই। এগুলো খুবই সহজ, একটু মুখস্থ করে নেবেন জাস্ট। তারপর রুল হচ্ছে 8, এইটা হচ্ছে হাউ অপেন দিয়ে গঠন করা। এটা জাস্ট ফরম্যাট, হাউ অপেন এটা ফরম্যাট, এটা যেভাবে আছে সেইভাবে রাখবেন। হাউ অপেন উইল ইউ ডু, তুমি কতবার করবে। তারপরে হচ্ছে হাউ অফটেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। হাউ অফটেন কতদিন পর, মানে ওপেন মানে এমন জিনিস যেটা বারবার করা লাগে। হাউ অফটেন ডু ইউ এক্সারসাইজ, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। তারপর হাউ অফটেন ডু ইউ ভিজিট ইউর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফটেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফটেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি, কতদিন পর তুমি লাইব্রেরি পরিদর্শন করো। হাউ অফটেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ, তুমি কতদিন পর চেক আপের জন্য ডাক্তারের কাছে যাও। তারপরে হাউ অফটেন ডু ইউ লগ ইন টু ফেসবুক অ্যাকাউন্ট, কতদিন পর তুমি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করো। তারপরে হচ্ছে এখানে আরো কিছু জিনিস আছে। হাউ অফটেন ডু ইউ ইউজ দ্য কম্পিউটার, কতদিন পর পর তুমি কম্পিউটার ব্যবহার করো। এভরি ডে আই কান্ট থিঙ্ক এনিওয়ান উইদাউট কম্পিউটার, আচ্ছা এগুলো দরকার নাই, এগুলা বাড়তি দেওয়া হয়েছে, সরি।
তারপরে রুলস নাম্বার 9 এ আসেন। রুলস নাম্বার 9 এ হচ্ছে আই উইল বি এবল টু, এটা যেভাবে ফরম্যাট আছে সেভাবে থাকবে, কোনো পরিবর্তন হবে না। আই উইল বি এবল টু, এটা যেভাবে আছে সেভাবে থাকবে, মানে এটার অর্থ হচ্ছে আমি পারবো। তাহলে এখানে বলা হচ্ছে আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো। আই উইল বি এবল টু কাম, আমি আসতে পারবো। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। আই ওয়ন্ট বি এবল টু কাম, আমি আসতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু গো, আমি যেতে পারবো না। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। আই ওয়ন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো না। উইল ইউ উইল ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে? ওয়ন্ট ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে না? রুবি উইল বি এবল টু কাম, রুবি আসতে পারবে। রুবি ওয়ন্ট বি এবল টু কাম, রুবি আসতে পারবে না। ওয়ন্ট রুবি বি এবল টু কাম, রুবি কি আসতে পারবে? রুবি কি আসতে পারবে না। আই হ্যাভ বিন এবল টু ডু, আমি করতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন এবল টু ডু, আমি করতে সক্ষম হয়েছি। এগুলো হচ্ছে জাস্ট ফরম্যাট, যেভাবে আছে সেভাবে ভালো করে ইয়াদ করে নেবেন। তারপরে 10 নম্বর রুলসটা দেখেন। শুড হ্যাভ এটা যেভাবে আছে সেভাবে থাকবে। শুড হ্যাভ অর্থ হচ্ছে থাকা উচিত। তাহলে আপনার শালীনতা থাকা উচিত, এটা আপনি কিভাবে বলবেন? ইউ শুড হ্যাভ মডেস্টি, মডেস্টি মানে শালীনতা। ইউ শুড হ্যাভ মডেস্টি, আপনার শালীনতা থাকা উচিত। তোমার একটি গায়ে থাকা উচিত, এটা কিভাবে বলবেন? ইউ শুড হ্যাভ আ কার, তোমার একটি গায়ে থাকা উচিত। শুড হচ্ছে উচিত। তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। ইউ শুড হ্যাভ রেসপেক্ট ফর অ্যাডাল্টস, তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। তারপরে শিক্ষকদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকা উচিত, এটা ইংলিশে কিভাবে বলবেন? উই শুড হ্যাভ রেসপেক্ট ফর টিচার, পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত, এটা কিভাবে বলবেন ইংলিশে? ইউ শুড হ্যাভ অ্যাটেনশন ফর স্টাডি, তোমার পড়াশোনায় মনোযোগী থাকা উচিত। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের অলরেডি ক্লাসের টাইম ঘনিয়ে গেছে। আমি বড় করতে চাইলেও কিন্তু বড় করতে পারবো না, কারণ 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, তারা অলরেডি কেটে দিবে ক্লাসগুলো। তো 10টা রুলস গেল। 10টা রুলস কি আপনারা বুঝতে পারছেন, নাকি কোনো সমস্যা হয়েছে বুঝতে? বলবেন একটু। জি, বুঝতে পারছি। জি, এই 10টা রুলস কি আপনাদের কারো বুঝতে সমস্যা হয়েছে? একটু বলবেন। জি না স্যার, ওইরকম সমস্যা হয়নি, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। আচ্ছা, মনে হচ্ছে বলতে চাচ্ছে কিন্তু আমার আওয়াজ আসতেছে না, বুঝতেছি না, হয়তো কোনো ইস্যু হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি আশা করব আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। আহ, আমি 11তম ক্লাস আসলে চালিয়ে যাব কি চালিয়ে যাব না সেটা ডিপেন্ড করবে আপনাদের উপরে। যদি আমি জরিপ করে দেখব, গ্রুপে স্ট্যাটাস দিব, দেখি যদি 10 জনের বেশি ক্লাস করার প্রতি ইন্টারেস্টেড থাকে, ইনশাল্লাহ আমি ক্লাস চালিয়ে যাব। আর যদি 10 জনের কম থাকে তাহলে সে বিষয়ে আমি একটু বিবেচনা স্যার করব, ভালো আপনাদের লাগছে, দুজনের চালিয়ে যাবেন। উপরে নির্ভর করব। আচ্ছা, এই গেল। আহ, আচ্ছা, কথা বলতে চাচ্ছে, কথা আসতেছে না, এখন মনে হয় আসবে। আমার একটা ইস্যু ছিল, ইস্যু দূর হয়েছে, এখন বলেন। আমাদের ক্লাসটা চালিয়ে গেলে ভালো হবে, ভালোই তো হচ্ছে ক্লাস। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি আসলে অন্য জায়গায় কাজ করি, তো আমি ফ্রিতে ক্লাসগুলো করাই। তো সেক্ষেত্রে আমি দেখবো ইন্টারেস্টেড কতজন আছে, 10 জনের বেশি থাকলে ইনশাল্লাহ করাবো ক্লাসগুলো। আপনারা টেনশন করার দরকার নাই। যারা গ্রুপে আছেন